মাননীয় সদস্যগণ, এখন প্রশ্নোত্তর পর্ব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত আজকে একটি শর্ট নোটিস কোশ্চেন, ডাবল স্টারের কোশ্চেন রয়েছে। এটা এনেছেন অনারেবল এমএলএ শ্রী গোপাল চন্দ্র রায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ডাবল স্টার কোশ্চেন নাম্বার 1। অধ্যক্ষ মহোদয়, মাননীয় শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, শর্ট নোটিস কোশ্চেন নাম্বার 1। ইহা কি সত্য যে এনডিপিএস কেসে আসামিদের সাজার হার অতীব কম? বিগত 3 বছরে এনডিপিএস কেসে কনভিকশন রেট 18, সাজার হার 5%। একা গঠনের জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? উত্তর, হোম ডিপার্টমেন্টের 12/11/2018 তারিখে বিজ্ঞপ্তি নাম্বার F123 PD 18/3648 অনুযায়ী এনডিপিএস সম্পর্কিত অপরাধ এবং অপরাধীদের শনাক্তকরণের লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটি অন্তর্ভুক্তিমূলক অংশ হিসাবে একটি ড্রাগস বিরোধী ইউনিট গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, এটা আমরা সবাই স্বীকার করি যে মাননীয় মুখ্যমন্ত্রী নেশা বিরোধী যে অভিযান উনি ডাক দিয়েছেন যে সারা ত্রিপুরা রাজ্যে, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং এটা সমর্থন করার যোগ্য। কিন্তু ফ্যাক্টস রিমেইন
যে মাকড়সার জালের মতো সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে গেছে নেশা কারবার। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জ্ঞাতার্থে আছেন যে উনি যেই এর 6 মাস আগে বিধানসভায় বলেছিলেন গত 3 বছরের উনি 23, 24, 25 3 বছরের উনি স্টেটমেন্ট দিয়েছিলেন এই বিধানসভায়, পবিত্র বিধানসভায়। কি বলেছিলেন? উনি বলেছিলেন 3 বছরে 2979টি কেস চার্জশিট দেওয়া হয়েছে, তার মধ্যে 99 জনের পানিশমেন্ট হয়েছে। এটা আসে 3.06%, মানে অনলি 3%। আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এনডিপিএস কেসে এখানে যে দুরবস্থা দেশের, এখন আপনি নিশ্চয়ই, আমি রিপিট করতে হবে না, জিরানিয়া এখন আর গাড়ি দিয়ে ড্রাগ আসে না, এখন ট্রেনে আসছে, বগি 3 বগি পূর্ণ। তারপরে 15 দিন আগে আমাদের আগরতলা রেল স্টেশনে সকালবেলায় ওই বিহার থেকে যেটা আপনার গুডস ট্রেন এসছে, এখানে 6 কোটি টাকার উপরে ড্রাগস, তরল এবং শক্ত ড্রাগস। তারপরে বিকেলবেলা আবার 6 কোটি, যেটা প্যাসেঞ্জার ট্রেন এসেছে। এই চলছে। অতীব দুঃখ এবং পরিতাপের বিষয়, ইদানিং দেখা গেছে বা কিছুদিন আগেও দেখা গেছে পত্রপত্রিকা এবং সরকার পুলিশ কর্মীদের, অফিসার এবং কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এনডিপিএস কেসে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে কতজন আরক্ষা বিভাগের কর্মী এবং অফিসারের বিরুদ্ধে এনডিপিএস এর এফআইআর করা হয়েছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন শ্রীগড়ে আছে আন্ডার ট্রায়াল, কতজন বাইরে আছে, এবং এই পুলিশ কর্মীদের যারা ড্রাগ ব্যবসা বাণিজ্যে জড়িত তাদের ব্যাপারে গভর্নমেন্ট কি প্রসিডিং করছেন। একদিকে তো পানিশমেন্ট চলবে, এফআইআর, এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং কতজনের বিরুদ্ধে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আজকে জানান। না স্টার্ট করছেন রতন বাবু, আপনি তো রতন বাবু, মুখ্যমন্ত্রীকে বলতে দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়কে ধন্যবাদ দেব যে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যে এই ড্রাগসকে নিয়ে জিরো টলারেন্স বারবার বলছি এবং কাজের মাধ্যমেও কিন্তু সেটা আমরা দেখাতে পারছি। এর আগেও এই বিধানসভার মধ্যে এনডিপিএস কেস নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেখানেও আমরা কতটা এনডিপিএস কেসের আগে কতটা মাল যে আমাদের এই ড্রাগস, কত ধরনের আমাদের ড্রাগস আছে সেগুলো আমরা সিজ করেছি এবং ডিস্ট্রাকশন আমরা করেছি, সেগুলো পুরো ডিটেলস এর আগে কয়েকবার এই ড্রাগসের বিষয়ে কিন্তু আলোচনা এখানে হয়েছে। তো পুরো ডিটেলস এখানে অ্যাসেম্বলির মধ্যে রয়েছে এখানে। কিন্তু এখানে যে বিষয়টা বলছেন যে আমরা বিভিন্ন যে এজেন্সি, সেই এজেন্সির মধ্যে বিএসএফও আছে, আমাদের ইন্টেলিজেন্সও আছে, পুলিশও আছে, ইভেন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছি বিভিন্ন জায়গায়। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা এই ড্রাগস, এখানে আগে ড্রাগস এখান থেকে যে গাঁজার কথা যদি বলি এখান থেকে যেত, আর বাইরের থেকে এখন সিনথেটিক ড্রাগস কিন্তু আসছে। তো এই বিষয়ে বিস্তর আলোচনা এর আগেও হয়েছে। এখন প্রশ্নটা হয়েছে এখানে যেটা মেইন যে উদ্দেশ্য মাননীয় বিধায়ক যে কনসার্ন, সেটা আমরা নিজেরও কিন্তু এই বিষয়ে কনসার্ন, যে কারণে এর আগেও যখন মানে এই বিষয়ে বলা হয়েছিল এনডিপিএস কেস তো ধরা হচ্ছে, কিন্তু কতজনের সাজা হয়েছে
এই প্রশ্নটা কিন্তু এখানে ছিল, কিন্তু আজকে আমরা এই যে এইভাবে আমরা এনডিপিএস এর কেস ধরার পরে এবং যারা পিপি তার এপিপি এবং ইডিল তাদের সাথেও আমাদের যারা বিভিন্ন পুলিশ এজেন্সি তাদের সাথেও নিয়মিত বৈঠক হচ্ছে যে ধরার পরে যাতে কোনো জায়গায় খামতি না হয়। আর এটা আজকের বিষয় না, এটা বহু বছর ধরে কিন্তু ত্রিপুরাতে চলছে। ট্রেনে ধরা পড়ছে তো পাস হয়ে যাচ্ছে না। আগে তো ধরা আমরা দেখতাম না, সেই রকম ভাবে ধরা পড়তো। শুধু তাই নয়, যাদের এদের সাথে যুক্ত রয়েছে বহু, আমরা ইভেন উত্তরপ্রদেশ দিল্লির থেকেও ধরে নিয়ে এসছি এখানে। আমাদের তরফ থেকে তো কোনো রকম মানে দুর্বলতার কোনো বিষয় নেই, যা স্পষ্ট স্পষ্ট, সেটা র্যালি আসুক, সেটা গাড়িতে করে আসুক, সেটা আমাদের বিভিন্ন জায়গায়। ইভেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন, আমি নিয়ে পুলিশ আধিকারিকদের নিয়ে বসেছিলাম যে একটা জিনিস এরকম করা যায় কিনা, কারণ বহু জায়গায় যারা গার্জিয়ানরা আছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তায়। তো একটা বিষয় অন্যান্য তো আছেই যা যা করার, যে অন্ততপক্ষে যারা এখানে ড্রাগসে যুক্ত রয়েছে তাদেরকে তো আপনারা ধরপাকড় করুন। আমি ওনাদের ধরপাকড় তাহলে, কারণ এরা কিন্তু সোসাইটির মধ্যে একটা এমনিতে মাল নিয়ে যাচ্ছে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, ট্রেনে নিয়ে যাচ্ছে, এটা একটা দিক। কিন্তু বাড়ি ঘরের আনাচে কানাচে অন্ধকারে আপনার স্টেডিয়ামে, এবং আমি সমস্ত খবর নিয়ে আমি ওনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনারা কিন্তু সমস্ত জায়গায় বাজারে পর্যন্ত আমি বললাম ব্যারিকেড করুন আপনারা। তো ওদেরকে ধরুন, ধরার পরে আইন অনুযায়ী যা হবে। কিন্তু এতে কি হবে, বারবার যে আগের তুলনায় এরকমও এই বিধানসভাতে আলোচনা আছে, একটা কেস আপনি দেখাতে পারবেন যার সাজা হয়েছে, কিন্তু আজকে তো আমরা বলতে পারবো যে এখানে 11.6% আমরা আজকে এই 2025 আমরা করতে পারছি। আমি বলছি না কি সব কিছু হয়ে গেছে, কিন্তু চেষ্টা চলছে এখন সব জায়গায়। একদিকে যারা ড্রাগস দিচ্ছে তাদের উপরে একটা প্রেশার, আর যারা এর সাথে যুক্ত, আমি বারবার বলেছি কিং পর্যন্ত আপনারা যান, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন। এবং যেটা উনি বলছেন যে কতজন পুলিশ এর মধ্যে আপনারা ইনভলভ হয়েছে, তো এই তথ্য অলরেডি আপনারা নিউজ পেপারেও দেখেছেন এবং আমরা অ্যাকশনও নিয়েছি। এখন এই মুহূর্তে একদম ডাবল স্টার দিয়ে কোশ্চেন দেওয়ার পরে এই আনসার একবারে ইমিডিয়েটলি তো আমি নিতে পারবো না, যদি এখান থেকে আসে আমি কিছুটা আমি বলতে পারবো। কিন্তু এই যে টোটাল যে বিষয় আপনার এই সরকারের এবং ডিপার্টমেন্টের যে প্রচেষ্টা, সেটা কিন্তু মানে আমি বলতে পারি যে আমরা কিন্তু সেই প্রচেষ্টা আমরা করছি এখানে। স্যার ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমি আপনাকে বলেছি একটা কথা হলো স্যার দুইটা সাপ্লিমেন্টারি করতে পারি স্যার। স্যার আমি বলবো, যদি শস্যের মধ্যে ভূত থাকে, ভূত তাড়ানো যায় না। এটা আমি স্পেসিফিক বলেছি। কতজন আরক্ষা কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এটা 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 এখান থেকে এটা রেলেভেন্ট স্যার। স্যার সারা ত্রিপুরা রাজ্য ড্রাগসের বাণিজ্য হয়ে গেছে, যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি এই যে ড্রাগে যারা যুক্ত পুলিশ কর্মী, যদি পুলিশ কর্মী যুক্ত থাকে তাহলে ড্রাগ ব্যবসায়ীদের ধরবেন কি করে? কোটি কোটি টাকা, আপনি বলছেন গাড়ি দিয়ে ড্রাগ আসছে, ট্রেন দিয়ে রেক আসছে, বগি আসছে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে ড্রাগ ব্যবসায়ীদের ধরতে গেলে আপনার লোক যদি জড়িত থাকে আরক্ষা বিভাগে, কি করে ধরবে? জয়েন্ট ভেঞ্চার। তার জন্য আমি বলছি, কতজন পুলিশের বিরুদ্ধে আপনারা এফআইআর করেছেন? এরকম কুরসান ছিল না, কুরসানের মধ্যে না কুরসানের মধ্যে আপনি আপনার ড্রাগ ভর্তি আমি জানি, আপনার বাড়ির সামনে। আমিও আপনাকে এখন সবাইকে হাউসকে আমিও একটা সাজেশন দিতে চাই, যারা সমস্ত স্তরের যে সমাজে আছে সবার প্রতি আহ্বান হাউস থেকে রাখা হোক
এই ব্যাপারে যিনি এনে বিক্রি করছেন, যারা সেবন করছেন, প্রথমত যারা বিক্রি করছেন তাদেরকে প্রথমে সমাজ উঠে দাঁড়ালে এটা অসম্ভব কিছু নেই, আমি দেখেছি। তো কাজে সবাই এটাকে সমর্থন করছে, আমরা আগামী দিনও করব। তো আপনার এটা খুবই উপযুক্ত সময়। স্যার, আরক্ষা বিভাগের যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রসিডিং হবে না? এফআইআর তো স্যার কোর্ট চলবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না স্যার? এক মিনিট, তাইলে তো তারা ডাকবে। ঠিক আছে, ঠিক আছে, হবে না এরকম কিছু, হ্যাঁ। গোপাল বাবু, নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন আপনি, অ্যারেস্ট করা হয়েছে টাকা শুদ্ধ। কিন্তু এখন এখন সংখ্যাটা বললে আপনাকে আমি সংখ্যা নিয়ে আপনাকে, দ্যাট ওয়াজ নট ইউর কোশ্চেন না। তো সংখ্যা কিন্তু আপনি দেখেছেন, এবং কারা ধরেছে? পুলিশই ধরেছে। কাজে আপনি যদি এজ এ হোল সব পুলিশকে বলেন, সেটা কিন্তু এটা ঠিক হবে না। একটা সংখ্যা থাকতেই পারে, কিন্তু এখন সংখ্যা বললে আমার এখন খবর নিতে হবে যে কতজন সংখ্যা। এই শর্ট নোটিশ আমরা তো ধরেছি তো, এবং আইন অনুসারে তাদের বিরুদ্ধে কিন্তু যা যা করার করেছি, এবং কোনো অবস্থায় মানতে হবে না। পুলিশ আমার না, আমার বললে হবে না, আপনাদের স্বভাব, আমার ডিপার্টমেন্টের হতে পারে। কাজে পুলিশ যদি এরকম কাজ করে, তার বিরুদ্ধে কোনো কম্প্রোমাইজ তো আমরা করছি না। এবং থানা আপনারা দেখেছেন, ওদের ধরা পড়ছে এখন সব জায়গায়। আপনি যদি আলাদাভাবে নতুন ভাবে আপনি জানতে চান যে কটা হয়েছে, সেই তথ্য আমি নেক্সট টাইম আমি দিতে পারবো আপনাকে, অসুবিধা নেই। স্পিকার স্যার, আমার একটা প্রশ্ন। এই বিধানসভার জন্য আমাদের ত্রিপুরা মঠা থেকে আমাদের যে বিধায়ক মহোদয়রা অনেক প্রশ্ন জমা দিয়েছে। সাধারণ নর্মাল প্রশ্নগুলো ডিসঅ্যালাউ করা হয়েছে। আমরা নোটিফিকেশন, গভর্নমেন্টের নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন, বিশেষ করে আমি 9টায় এখানে পাঠাই দেয় এবং রিসিভ কপি নিয়ে যায়। তারপরে আমাদের প্রশ্নগুলি ডিসঅ্যালাউ হয়ে যায়, আর কোনটা প্রশ্নগুলি পিছনে হয়ে যায়। এই বিষয়ে একটা কমিটি করে দেন, যাতে কিভাবে এটাকে মানে সঠিক যাচাই করা যায়, প্রশ্ন কারটা আগে আসবে পিছনে যাবে, এই বিষয়টা একটু আপনি আমাদের প্রশ্ন হবে। আমি মৎস্য ব্যাপারে এবছর মৎস্য হয়েছে আছে কিনা এই প্রশ্নগুলি পর্যন্ত শুনেন, এটা না সময়ে যেভাবে আছে ওইভাবেই করা হয়, যে আগে জমা দেবে, সেকেন্ড টু সেকেন্ড এটা মেনটেন করা হয়। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটা ভরসা করতে পারবেন, করবেন। হ্যাঁ, ধন্যবাদ। অনারেবল স্পিকার সাহেব, গতকালকেও আমরা যে কোয়েশ্চেনটা 10 নম্বর থেকে শুরু হয়েছে, আজকেও 10 নম্বর থেকে আমাদের শুরু হয়েছে, কিন্তু যেদিন প্রোরোগ বেরিয়েছে ওই দিন আমরা কিন্তু সাবমিট করেছি, কিন্তু প্রচুর কোয়েশ্চেন সাবমিট করেছে। পরবর্তী আর আপনি নিজের বিষয়টা আজকেও লাস্ট একদম সিরিয়াল নাম্বারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এটাও ডিসটার্ব করে যে রিপোর্ট এসে, এটা তো 25 অব্দি বলেছিলাম, আমার কাছে এসে 2026 জুলাই পর্যন্ত সেটা ইনক্রিজ হয়ে 14.7% হয়েছে কনভিকশন। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন রঞ্জিত দাসজি। স্যার, আমার তারকা চিহ্ন প্রশ্নটির নাম্বার হলো 3। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে প্রশ্নটি রেখেছেন, প্রশ্ন 1, রাজ্যের কলেজগুলোতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? উত্তর: বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ এবং অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কলেজে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন পাঠ্যক্রমের সূচনা অনুযায়ী ছাত্রছাত্রীদের আধুনিক বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা ও হাতে কলমে গবেষণার পরিবেশ তৈরি করতে একটি বিশেষ কলেজ বায়োটেক ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া বিভিন্ন সেমিনার, কর্মশালা, বিভিন্ন আমন্ত্রিত স্পিকারদের দ্বারা বক্তৃতা, এমিনেন্ট পার্সনদের দ্বারা বিভিন্ন ধরনের
বক্তৃতা, ফিল্ড ভিজিট, সোশ্যাল অডিট, ল্যাবরেটরি ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা, ফিল্ড স্টাডি, ইলেকট্রনিক প্রযুক্তি এবং ডেস্কটপ পাবলিশিং, প্রকল্প ভিত্তিক এবং শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে অংশগ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া কলেজগুলির লাইব্রেরিতে ইনফ্লিবনেট এর এনলিস্টিং প্রোগ্রামের সদস্য, যা অনলাইন একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ প্রদান করে, স্নাতক শিক্ষার্থীদের সাহিত্য পর্যালোচনা এবং গবেষণা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইলেকট্রনিক জার্নাল, বই এবং গবেষণা উপকরণের সুযোগ রয়েছে। এছাড়া উল্লেখ্য যে আমাদের উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং এমবিবি কলেজে নতুন বিজ্ঞান ভবন নির্মাণেরও কাজ চলছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আইন প্রণয়ন করা হয়েছে। প্রশ্ন 2, গত 3 বছরে কতজন ছাত্রছাত্রী গবেষণা বা উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ করেছে? উত্তর, গত 3 বছরে ডিগ্রি, ডিপ্লোমা কলেজগুলোতে মোট 14,302 জন ছাত্রছাত্রী বিভিন্ন গবেষণা বা উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ, কারণ বিজ্ঞানে বিশেষভাবে সরকার সেগুলোর উপরে জোর দিয়েছে। আমার সাপ্লিমেন্টারিতে হলো ওইটাই, কারণ আগের যে আমাদের যে পদ্ধতি কলেজগুলোতে, সেগুলোর পরিবর্তে এখন নতুন যে টেকনোলজির কথা উল্লেখ করা হয়েছে, যেমন এআই, ড্রোন, এগুলো যেমন এআই ফর এগ্রিকালচারের উপরে জোর দেওয়া, এবং বিশেষভাবে ড্রোন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং বিশেষভাবে সাইবার যে সিকিউরিটি ক্লাবগুলো আছে সেগুলোর উপরে বিশেষভাবে জোর দিলে সুবিধা হবে, এবং মহকুমা স্তরে যে কলেজগুলো আছে আমাদের বিজ্ঞান কলেজ, সেগুলোকে বেশিরভাগ প্রাধান্য দেওয়া, এবং বিশেষভাবে যারা কলেজের যারা আধুনিক শিক্ষক যারা রয়েছে, তারা আধুনিক রিসার্চকে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বৎসরে অন্তত পক্ষে 1 মাস তাদেরকে ট্রেনিং দেওয়া, এবং আবার যে ছাত্রদের বোঝানো এটা যে রিসার্চ করলে তাদের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা স্টার্ট আপ, অর্থাৎ স্টার্ট আপ থেকে ইনকাম, এবং এই সেনটাকে দেখালে পরে ছেলে মেয়েদের মধ্যে কলেজের আরো বেশি আকর্ষণ হবে বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়া। স্যার সাপ্লিমেন্টারি Sir, new education policy 2020 কলেজে 4 ইয়ার্স ডিগ্রি কোর্সে ঠিক আছে। অনার্সের সঙ্গে রিসার্চকে অ্যাড করা হয়েছে। এখানে রুল হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্সে যাদের অ্যাকুমুলেটেড সিজিপি র্যাঙ্কিং 7.5 বা ক্রেডিট স্কোর যাদের 170 থেকে 190 হচ্ছে, তাদেরকে রিসার্চের জন্য সুযোগ দেওয়া হয়। তো 2020-তে নিউ এডুকেশনগুলি শুরু হলেও আমাদের ত্রিপুরাতে শুরু হয়েছে 2023-তে, কিন্তু এবছর হচ্ছে 4th ইয়ার। যারা এবার এলিজিবল স্টুডেন্টরা, ত্রিপুরাতে কোনো কলেজেই সেই রিসার্চের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে কোনো কলেজেই ডিপার্টমেন্টের মধ্যে 2 জন পিএইচডি হোল্ডার প্রফেসর নেই। এটা একটা নিউ এডুকেশন পলিসির মধ্যে রয়েছে যে রিসার্চের যেখানে সুযোগ দেওয়া হবে তার ডিপার্টমেন্টে 2 জন পিএইচডি হোল্ডার হতে হবে। তো গত 2 বছর থেকে আমাদের বিধানসভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে কলেজগুলিতে পার্ট টাইম টিচার রাখা হচ্ছে, সেখানে যদি পিএইচডি হোল্ডারকে যদি এখানে রিক্রুটমেন্ট দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। তো এখন এই যে নিউ এডুকেশন পলিসির যে রিসার্চের যে 4 ইয়ার্সের কোর্সটা, তারা যদি কোয়েশ্চনটা হচ্ছে তারা যদি এখানে সুযোগ পায় রিসার্চ করা 4th ইয়ারে, তাহলে কি হচ্ছে ডাইরেক্টলি তারা পিএইচডি করার সুযোগ পাবে। সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে, কারণ কি কলেজে পিএইচডি হোল্ডার টিচার নেই। সেই ব্যাপারে যদি মাননীয় মন্ত্রী জবাব দেন বেটার হবে। মাননীয় স্পিকার স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, খোয়াই ডিগ্রি কলেজে বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে চর্চা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। খোয়াই ডিগ্রি কলেজে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে চর্চা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা? ঠিক আছে। ওয়ান মোর মাননীয় স্পিকার স্যার, ছোট একটা
না সেম 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 না 3-4 জন এগুলো করলে তো একটাতেই শেষ হয়ে যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি প্রথম দিন অন্তত দুটি আমি চাই না এলাকার কথা বাকিরা বলেছেন। এখানে আছে লম্বা প্রশ্ন করতে করতে এখানে 19 জন আছেন। তো আমার just হ্যাঁ, যেটা যে নিয়ম সেটা কুমুলুং- পালন করতে হবে। আপনার তো অভ্যাসে নেই নিয়ম পালন করার, পদ্ধতি অনুসরণ করার দুজনের অভ্যাস বেশি যাতে না হয়, আপনার তো নেই। দুইজন না 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 মাননীয় অধ্যক্ষ নির্ণয় নিয়েছেন প্রথম দিন এদিকে ঘোষণা এদিকে করেছেন। তাকে বলেন, এদিকে টাকা বলেন। প্লিজ মাননীয় অধ্যক্ষ প্লিজ মহোদয়, দুইজনের বেশি যাতে না করেন, চেষ্টা আপনাদেরকে আহ্বান অনুরোধ করা হয়েছে দুইজনের বেশি যাতে না সাপ্লিমেন্টারি please, মাননীয় স্পিকার। বলা হয়েছে। আচ্ছা, আমার জাস্ট সেম কোয়েশনে স্যার যে টিটিআইডিসি এরিয়া যতগুলো কলেজ আছে, স্পেশালি খুমলুং কলেজে, ডিগ্রি কলেজে, যে বিজ্ঞান প্রযুক্তির এই গবেষণার এই ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য তাদের কোনো বৈজ্ঞানিক সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে Add করুন। মাননীয় মন্ত্রীজি। প্রথমত মাননীয় বিধায়ক শৈলেন্দ্র বাবু যেটা বলেছেন যে 4th ইয়ারের পর গবেষণা, আমাদের জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষাতে গবেষণাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তো আমি যে উত্তর দিয়েছিলাম এখানে, তার মধ্যে ছোট ছোট 4th ইয়ার বা তারপরে যে ছোট ছোট ইনোভেশন এবং ছোট ছোট গবেষণা, তার অ্যান্সারই কিন্তু আমি আগে দিয়েছিলাম। এখন আমাদের এইগুলো বিশেষ করে বায়োটেকনোলজি দপ্তরের অর্থানুকূল্যে আমাদের ত্রিপুরাতে এখন বায়োটেক ক্লাব, যেটা গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে, 17টি কলেজে কিন্তু এখন বায়োটেক ক্লাব সেখানে গঠন করা হয়েছে। 1 নম্বর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া, এমবিবি কলেজ আগরতলা, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড়, সরকারি ডিগ্রি কলেজ ধর্মনগর, 6 রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসশহর, 7 কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া, 8 নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর, 9 ওমেন্স কলেজ আগরতলা, 10 আম্বেদকর কলেজ ফটিকরায়, 11 নম্বর রাম ঠাকুর কলেজ আগরতলা, 12 নম্বর দশরথ দেব মহাবিদ্যালয় খোয়াই, যেটা আপনি বলেছিলেন খোয়াই কিন্তু যুক্ত আছে তার মধ্যে, এমবিবি বিবিএম কলেজ আগরতলা, সরকারি ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া, সরকারি ডিগ্রি কলেজ কমলপুর, মাইকেল মধুসূদন দত্ত কলেজ সাবরুম, ত্রিপুরা সরকারি ল কলেজ আগরতলা। এর মধ্যে উল্লেখযোগ্য রাম ঠাকুর কলেজে আমাদের ঐতিহাসিকভাবেই শিক্ষকদের ইউজিসি এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মতো সংস্থা দ্বারা অর্থায়িত গবেষণা প্রকল্প গ্রহণ করতে উৎসাহিত করে আসছে। রুদ্রসাগরের সংরক্ষণ ব্যবস্থাপনার উপর একটি ইউজিসি অর্থায়িত প্রকল্প পরিচালিত হয়েছিল এবং SERB DST এর একটি প্রধান গবেষণা প্রকল্প এখানে চলমান। বাণিজ্য বিভাগ সম্প্রতি একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। শিক্ষকদের এই ধরনের গবেষণা স্নাতক শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতির সাথে পরিচিত হওয়ার এবং প্রকল্প সহকারী শিক্ষার্থী হিসাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়। বিভিন্ন কলেজ একাডেমিক গবেষণা ও বিশ্লেষণের জন্য বিভাগগুলোকে ল্যাপটপ এবং ম্যাথমেটিকা ও SPS স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স এর মতো বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করে। অধিকাংশ কলেজেই সেগুলো আছে।
এটি প্রকল্প ও অ্যাসাইনমেন্ট তাছাড়াও কলেজগুলোর লাইব্রেরিতে ইনফ্লিবনেট এর অ্যানলিস্ট প্রোগ্রামের সদস্যরা অনলাইন একাডেমিক রিসোর্স ব্যবহারের সুযোগ প্রদান করে। এটা সমস্ত কলেজকে সেটা প্রদান করে, সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে অনলাইনে অংশগ্রহণ করতে পারেন। স্নাতক শিক্ষার্থীদের সাহিত্য পর্যালোচনা এবং গবেষণা পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইলেকট্রনিক জার্নাল, বই এবং গবেষণা উপকরণের সুযোগ রয়েছে। এখানে আরো উল্লেখযোগ্য যে আমাদের টিআইটি কলেজ, সেখানে আমাদের ডিপ্লোমা, স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও শেখার সুযোগ রয়েছে। সকল স্তরের শিক্ষার্থীদের আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে ল্যাবরেটরি ও শিক্ষা ওয়ার্কশপ ক্লাসে অংশগ্রহণ করতে হয় এবং ছাত্র প্রকল্প হিসাবে একটি ছোট গবেষণা কাজ সেখানে তাদেরকে করতে হয়। প্রতিষ্ঠানটি আমাদের জানি যে বিশ্ব ব্যাংক সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত কেন্দ্রীয় প্রকল্প যেমন টেকনিক্যাল এডুকেশন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম মাঝখানে ডিস্টার্ব করবে না এবং MLA। কোয়ালিটি এডুকেশন প্রোগ্রাম 2, কোয়ালিটি এডুকেশন প্রোগ্রাম 3 লাভ করেছে। এই তহবিল দিয়ে প্রতিটি বিদ্যমান ল্যাবরেটরিকে আধুনিকরণ করা হচ্ছে এবং নতুন গবেষণা স্তরের ল্যাব কিন্তু সেখানে স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের গবেষণার কাজ পরিচালনা করতে এবং আধুনিক প্রযুক্তিতে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। বিদ্যমান ল্যাবগুলো আধুনিকরণের জন্য এআইসিটি থেকেও মোডের তহবিলও সেখানে আধুনিকরণ করার জন্য পাওয়া গেছে। এছাড়াও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় টিআইটি প্রতিষ্ঠানটি আধুনিক ল্যাব এবং সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করেছে, যেমন এআইসিটিই আইডিয়া ল্যাব, ড্রোন টেকনোলজি ল্যাব, 5G কেস ল্যাব, NGIN সেন্টার, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক সেন্টার, VLSI ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন সেন্টার অফ এক্সিলেন্স ইত্যাদি, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নিয়মিত ল্যাব ক্লাস এবং গবেষণা প্রকল্পের ক্লাসে সেখানে অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষজ্ঞ বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে স্বনামধন্য প্রতিষ্ঠানের বর্তমান গবেষণায় নিযুক্ত বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক এবং প্রাক্তন ছাত্ররা সেখানে বক্তৃতা দেন। মাননীয় শৈলেন্দ্র বাবু যে আরেকটা কথা বলেছেন যে তাদেরকে গবেষণার সাথে যুক্ত করা, সেটা গবেষণার সাথে যুক্ত করা উনিও নিশ্চয়ই জানেন যে আমাদের যে সরকারি ডিগ্রি কলেজগুলো আছে, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত সরকারি ডিগ্রি কলেজ আছে এবং আমাদের এমবিবি ইউনিভার্সিটির অন্তর্গত 2টি জেনারেল ডিগ্রি কলেজ আছেন। সে গবেষণা কাজে যুক্ত করার যে প্যারামিটার, সেটা সেই সমস্ত ইউনিভার্সিটির যারা আধিকারিক আছেন তারাই সেটাকে নির্ধারণ করেন। আমাদের হায়ার এডুকেশনের কাজ হচ্ছে সেখানে করার ক্ষেত্রে তাদের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা যেটা দেওয়া সেটা দান করা। কাকে, কোথায়, কখন, কত সংখ্যায় সেখানে গবেষণায় অংশগ্রহণ করার কিভাবে সুযোগ দেবেন, এটার দায়ভার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের, ইউনিভার্সিটি সেটা ঠিক করে থাকেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, স্যার, প্লিজ স্যার, পরবর্তী প্লিজ স্যার এই আর এইভাবে 2-3 বার যদি আপনারা এবার করতে থাকেন একটাতেই শেষ হয়ে স্যার যাবে। আমার একটা ছোট্ট একটা সাপ্লিমেন্টারি করি। এরকম হয় না স্যার, আমার একটি কোশ্চেন, আমার একটি প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে, আমার একটি প্রশ্ন। হয় না। স্যার, 1 সেকেন্ড। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে একটাই জানতে চাই, এতগুলো আমি কলেজের নাম পেলাম, তার মধ্যে টিটিআইডিসির ক্যাপিটালে যে একটাই জেনারেল ডিগ্রি কলেজ আছে, এটার কোনো কলেজের নাম নেই। এটা আমি জানতে চাই তার কারণ কি স্যার, প্লিজ স্যার। স্যার এবার আমি কমুনি সুযোগ দিবেন একটু, অল্প একটু কম। আর
এইভাবে আপনারা যদি করেন তাহলে কিভাবে হাউস চলবে? স্যার আমরা যে কোয়েশনটা দিছি যে খোয়াই ডিগ্রি কলেজ স্যার, এখানে প্রশ্ন যে করলো 1 2 3 দিল না স্যার, 1 জন 2 জন 3 জন এতক্ষণ ধরে উত্তর দিল, জায়গা আসেননি স্যার। আরে না না সবাইটা কি করলো? বলুন আমি নাই। সবাইটা উনি কি করলেন? হি ওয়াজ নোয়েন ইন দ্য কোয়েশ্চেন। হি ইজ হাই এডুকেশন মিনিস্টার। এইভাবে হয় না। আমার ওখানে জাম্প করার লেগে না, এটা করতেছে। না, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে পারবেন না কি? মাননীয় স্পিকার মহোদয়, আপনি প্রথমেই শুরুতে বলেছেন যে কোনো দুটো সাপ্লিমেন্টারি বেশি আমি তো দিতে পারবো না হাউস। আপনি গুগল আজ তো স্পিকার অফ দ্য লিডার অফ দ্য হাউস স্ট্যান্ড আপ। আমি কষ্ট করবো না, আমাকে নির্যাতন করবে, স্পিকার ইজ দেয়ার। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। স্পিকার স্যার, আমার এদিকে তাকান। very much relevant and for the future of the students. Please allow me. সবাইকে ফিউচার জন্যই বলা হচ্ছে। স্যার, এখানে রিসার্চের কথা বলা হয়েছে। 18/8/2026 যে নোটিফিকেশন বাই দ্য হায়ার এডুকেশন ডাইরেক্টরেট, এখানে বলছে the students securing eligibility at the end of 6th semester would be allowed to move on to the 7th semester to continue their 4-year degree course. That is honors. That is honors. Fine. What about the honors in research? কোথাও উল্লেখ নেই স্যার, because the department, higher education department doesn't have the infrastructure to carry with the research. উনি জানে, তার জন্য প্রথমেই কিছু দুইটা বিষয় অ্যালাউ করেন না। হি ডাজ নট, এই যে গবেষণার কথা গেলে সবাই কইতেছে ইনফ্রাস্ট্রাকচারের তো নাই। জিজ্ঞাসা করবেন এখানে কি আপনি করবেন না? কথা বলবেন না, হয়ে যায়। এখন যদি সঙ্গে সঙ্গে করবে, এটা সম্ভব না। না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। টোটাল রেগুলার ফ্যাকাল্টি 507 জন আছে, রেগুলার ফ্যাকাল্টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর বাকি 732 জন ভিজিটিং যে লেকচারার, তাদের মধ্যে মাত্র 178 হইতেছে নেট সেট পিএইচডি হোল্ডার। এখন উত্তর আসবে, আমরা 201 জন প্রসেসিং চলছে, আর 200 জনের পোস্ট আমরা ক্রিয়েটেড করছি। অলরেডি 200 জন ক্রিয়েটেড পোস্টের জন্য হাইকোর্টে পিটিশন গেছে, কারণ 40 বছর করে রাখছে। প্রশ্নটা করেন কি এত সময় ভাই, এসব মেটেরিয়ালস কোথা থেকে প্রশ্নটা করেন। প্রশ্ন করেন, ভাই, দুনিয়া হয় না, পড়ানোর সময় নাই। ফ্যাকাল্টি নাই, এই গবেষণার কথা কইতেছি। বলেন ফ্যাকাল্টি কি করবে? নাই স্যার, প্রশ্নটা বলেন না, বলেন প্রশ্নটা বলেন। এই 168 যারা ভিজিটিং হিসেবে আছে, তাদেরকে কেন ওই হাইকোর্ট যে যারা পিজিটি, তাদেরকে যখন হাইকোর্টের রায় অনুসারে তাদেরকে যখন আপনারা অ্যাবজর্ব করতে পারছেন, এই 178 জন যারা ভিজিটিং হিসাবে আছে, এই ক্রাইসিস বেড়ে করবে, কেন তাদেরকে অ্যাবজর্ব করবেন না? ঠিক আছে, মন্ত্রী মহাশয় উত্তর দিয়ে দিন। সবগুলি আপনারা এখন সাপ্লিমেন্টারিতে মন্ত্রী না দেখেন না, এরকম নয়। সাপ্লিমেন্টারি জন দেবে, এটা সঙ্গে সঙ্গে নাও, এটা সম্ভব নাও হতে পারে সঙ্গে সঙ্গে। এটা প্রসিডিং দেখে উত্তর পেয়ে যাবেন। খোয়াইয়ের কথা বলছেন যে খোয়াইয়ের কথা বলে দিয়ে লিস্টে আছে বলে দিন, আর কুমলমটা বলে দিন, এটা বলেছে, বাস এটা বলছে তো বলছে। The student waiting for this course, they are not eligible. They are not taking the admission, not taking any school. উত্তর দিতে হবে তো, এটা কি কথা বলেছেন তো, উত্তর দিতে হবে তো, এটা কি আসছে? বলেন মন্ত্রীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়,
তাদের সারা দুনিয়া দেখছে কি করছে, একটু একটু সবাই একটু ইয়ে করেন, রুলস রেগুলেশন মেনে কথাবার্তা বলবেন, প্রশ্ন করবেন, সবগুলি উত্তর পেয়ে যাবেন। সমস্ত প্রশ্ন উত্তর তো সাপ্লিমেন্টারি, এটা তো মন্ত্রীরা দিতে পারবে, এটা তো সম্ভব না। এগুলি পরবর্তী প্রসিডিং দেখে হবে। ঠিক আছে, মন্ত্রীজি বলেন। হবে হবে, এটা হবে দিলাম তো, আপনি শুনলেন না তো? হবে হবে, বলবে বলবে বলবে, যতটুকু সম্ভব বলবে, বাকিগুলি উনি প্রসিডিং দেখে উত্তর দিয়ে দেবে। মাননীয় রঞ্জিত বাবু, আপনি শুনেননি? আমি উত্তর দেওয়ার সময় বলে গেছি ওইদিকে তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদ্য বড় এমএলএ, অনারেবল এমএলএ হয়ে সেটাও গড়বড় করলে কেমন ইয়ে করে? হ্যাঁ, এটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বলবো কিছু উত্তর দেবো। মিনিস্টার সাহেব দেন দেন দেন। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু বোধহয় খেয়াল করেননি, আমি উত্তর দেওয়ার সময় আমি বলে গেছি আপনার কোয়াই কলেজও এখানে আছে, আপনি হয়তো খেয়াল করেননি, সেটা আমার ত্রুটি নয়। আর বাকি যেটা ফ্যাকাল্টির কথা বলছেন, কিছু ফ্যাকাল্টি এত শর্টেজ নেই যে গবেষণা করা চলছে না বা করার মতো নেই, যেগুলো শর্টেজ আছে এখন আমাদের যেগুলো নিয়োগ হচ্ছে। ডিস্টার্ব করবেন না, এটা ডিস্টার্ব করবেন না। এই যে সুধীরবাবু, ডিস্টার্ব করবেন না। আর এটা কি, এটা কি? হ্যাঁ, আরে করবেন না। হ্যাঁ, এটা কি? উত্তরের দরকার নেই, উত্তরটা বাহানা, আসল উদ্দেশ্য ঝামেলা। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. Honorable Speaker, sir. পরবর্তী Honorable Speaker, sir. নেই 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 Honorable Speaker, sir. One matter is urgent, Your Honor. Honorable Member Sri Sudeep Rai Burman, তিনি বলেছেন এই প্রোডাক্ট আপনাকে লক্ষ্য করে কে এনে বসিয়েছে, এটা প্লিজ আজকের প্রসিডিংস থেকে এটা এক্সপেন্স করা হোক। ইউ আর দ্য হাইয়েস্ট অথরিটি অফ দিস অ্যাসেম্বলি, ইউর অনার। এই কথাটা ঠিক না, শুভনীয় নয়, শুভনীয় নয় এই ধরনের কথা। আমাদের আবেদন থাকবে এটা যেন আজকের প্রসিডিংস থেকে বাদ দেওয়া হয়। রুলস 336 মতে সুধীর বর্মনজির যে কথা বলা হয়েছে, এটা এক্সপান্সিং এর জন্য আমি ডাইরেকশন দিচ্ছি। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, অনারেবল মেম্বার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি শুধু শৈলেন্দ্র বাবুর উদ্দেশ্যে আমি বলছি, আমাদের এখন যে ফ্যাকাল্টি যেগুলো নিয়োগ হচ্ছে সেগুলোর মধ্যে যথেষ্ট আমাদের এই ধরনের পিএইচডি হোল্ডার তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, যেটা আগামী দিনে আমাদের যেটা গ্যাপিং আছে সেটা ফুলফিল করার পক্ষে সেটা সহযোগী হবে। আমি শৈলেন্দ্র বাবুর জ্ঞাতার্থে আপনার এই উত্তরটা দিলাম, আমি ওনার কথার কোনো গুরুত্ব দিচ্ছি না, কারণ এখন মানুষ। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন করতে হচ্ছে মাইলা ফ্রম অনারেবল মেম্বার। মাননীয় স্পিকার স্যার, আমার প্রশ্নটা হলো স্টার্ট 8 আর মন্ত্রী হয়েছে জ্বালানি আমরা Honorable Speaker, sir. হ্যাঁ বলেন। Honorable, হ্যাঁ Honorable বলেন, মন্ত্রীজি আরে। রিপ্লাই দেন, মন্ত্রীজি রিপ্লাই দেন। Honorable Speaker, sir. মাননীয় বিধায়ক মাইলাফরু মগ প্রশ্ন করেছেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পশুপালন খাতে বাবু যুক্ত করার জন্য কি কি কর্মসূচি নেওয়া ধৈর্য হবে? ধরেন, ধৈর্য ধরেন। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ, মাননীয় বিধায়ক মাইলাফরু মগ যে প্রশ্ন এনেছেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পশুপালন খাতে যুক্ত করার জন্য কি কর্মসূচি নেওয়া হয়েছে? উত্তর, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে অর্থাৎ এসএইচজি গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এই স্কিমের অন্তর্গত অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রডিউসার গ্রুপ অর্থাৎ পিজি সেগুলি তৈরি করা হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 1000 পিজি ফরমেশন হয়েছে, যার মধ্যে 800 পিজি অর্থাৎ প্রডিউসার গ্রুপ তৈরি করা হয়েছে
পিগ ফার্মিং এর জন্য এবং 200 পিজি ফর্ম করা হয়েছে গোট ফার্মিং অর্থাৎ ছাগল পালনের জন্য। এই পিজিতে টোটাল 22,400 মহিলাকে যুক্ত করা হয়েছে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এবং এই এসএইচজি গ্রুপগুলিকে তৈরি করে তাদেরকে অলরেডি শেড নির্মাণ করে দেওয়া অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেওয়া, যেখানে তারা শূকরগুলিকে রাখবে, ছাগল রাখবে, তার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। এগুলি বিক্রি করার জন্য বা মার্কেটিং করার জন্য তার জন্য মার্কেটিং ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে। ভ্যালু এডিশন অর্থাৎ মিটগুলিকে কিভাবে ভ্যালু এডিশন করা যায় সেগুলির লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মিট প্রসেসিং সেন্টার আমরা তৈরি করছি। বিভিন্ন পিজি যারা আছে পিজি গ্রুপ তাদেরকে প্রপারলি গাইড করার জন্য প্রত্যেকটা পিজির আন্ডারে একজন করে পশু সখী নিয়োগ করা হয়েছে, পশু সখীদের ট্রেনিং দেওয়া হয়েছে। তার সাথে সাথে যে সমস্ত পিজি গ্রুপ আছে অর্থাৎ 1000 পিজি গ্রুপ, সেখানে 22,400 মহিলা, তাদেরকেও এই অ্যাক্টিভিটিস এর জন্য পিগ ফার্মিং, গোট ফার্মিং এখানে ট্রেনিং প্রদান করা হয়েছে। এবং বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার বা যে সমস্ত আমাদের এক্সাম্পলারি সেন্টার আছে, ইন্টার স্টেট এক্সপোজার অর্থাৎ বিভিন্ন জায়গাতে গিয়ে তারা ফিজিক্যালি দেখবে কিভাবে অন্যরা করছে, প্রোগ্রেসিভ ফার্মার যারা আছে বা আমাদের বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট ফার্ম যেগুলি রয়েছে সেখানে তাদের এক্সপোজার ভিজিটের ব্যবস্থা রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই এসএইচজি গ্রুপগুলির মাধ্যমে এই কাজগুলি করা হচ্ছে। কতগুলি প্রশ্ন 2, কতগুলি স্বনির্ভর গোষ্ঠী এখন পর্যন্ত এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে? আমি উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। 1000 প্রডিউসার গ্রুপ আমরা তৈরি করেছি, যার মধ্যে 800 পিগ ফার্মিং এন্ড 200 গোট ফার্মিং। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, আপনারা জানেন আমাদের রাজ্যে প্রত্যেকটা পরিবার আমাদের, কারণ বিভিন্ন বিশেষ করে যারা কৃষক পরিবারগুলির মধ্যে বিভিন্ন পশুপালন আমরা করে থাকি, কারণ আমাদের সরকার বলেছে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। যার কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই যে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। স্যার আমার একটা সাপ্লিমেন্টারি আছে। এখানে কতজন উপজাতি মহিলা গোষ্ঠীকে মানে এসএইচজি গ্রুপকে এই আওতায় আনা হয়েছে? স্যার, মাননীয় বিধায়ক মাইলা ফ্রম মগ যে প্রশ্ন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং আসলে এআরডি ডিপার্টমেন্ট পুরো রাজ্যে পশুপালকদের জন্য কি করছে এগুলি তুলে ধরার একটা সুযোগ তিনি দিলেন। আমরা এর অতিরিক্ত, আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, এর অতিরিক্ত আমি আপনাকে বলি আমাদের রাজ্যে TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন, এই 2 স্কিমের আন্ডারেও কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য আমাদের সরকার কাজ করছে। তার মধ্যে TRLM এন্ড TULM 1,39,294 জন এসএইচজি কে এই অ্যাক্টিভিটির সাথে অর্থাৎ লাইভস্টক ফার্মিং এর সাথে যুক্ত করা হয়েছে এবং 25,806 এসএইচজি গ্রুপ যেখানে স্পেশালি পিগ ফার্মিং এন্ড গোট ফার্মিং এর জন্য আমরা প্রমোট করছি। আমি আপনাদেরকে বলছি এখন পর্যন্ত প্রায় 2,554.30 কোটি টাকা আমরা তাদেরকে কিন্তু লোন প্রদান করেছি। তার মধ্যে শুধুমাত্র লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি 766.29 কোটি টাকা। এই টোটাল 2,554.30 কোটি টাকার 30% লাইভস্টক সেক্টরে আমরা দিয়েছি। তো এই একটা বিষয় রয়েছে। আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরো অনেকগুলি কাজ করছি, যেখানে পয়েন্ট অফ অর্ডার, যদি আরে কোশ্চেনের মধ্যে পয়েন্ট অফ অর্ডার, না প্লিজ
কোশ্চেনের মধ্যে রিপ্লাই পরে সাপ্লিমেন্টারি করবেন আপনি কোশ্চেনের মধ্যে পয়েন্ট ঠিক আছে না প্লিজ স্যার এরকম হয় না বাবু আপনার রিপ্লাই হলে ভালো সাপ্লিমেন্টারি করুন হয় না রে ব্রাদার সাপ্লিমেন্টারি আমি পরে করবেন ওনার টাকা একটু দিই কি করে দাঁড়াইয়া আমরা শুকর পালনের মাধ্যমে ৬,০০০ টাকা প্রতি ইউনিট আরো ১২৪১ জনকে এআরডি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা দিয়েছি। ছাগল পালনের জন্য ১২৫২ জনকে আমরা দিয়েছি। এনইসি স্কিমের আন্ডারে গোট রিয়ারিং আরো ৮১ জনকে আমরা দিয়েছি। পোল্ট্রি এবং ডাকারি অর্থাৎ মোরগ এবং হাঁস পালনের জন্য আরো ১৯,৫৩১ জনকে দিয়েছি। আপনার যেটা প্রশ্ন যে এসটি এলাকাতে কত দেওয়া হয়েছে, আমাদের এসটি এরিয়াতে এই যে টোটাল যেটা বললাম ২২,৪০০, এটা কিন্তু ডেডিকেটেড এসটি এরিয়াতে, সম্পূর্ণ এসটি এরিয়ার জন্য। এই যে আমাদের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এটা সম্পূর্ণ আমরা কিন্তু এডিসি এরিয়ার জন্য দিচ্ছি। ২২,৪০০ জন মহিলাকে কিন্তু এডিসি এলাকাতে আমরা অন্তর্ভুক্ত করেছি। আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার কনস্টিটিউয়েন্সিতে কয়জনকে দিয়েছেন, এটা উত্তর দিয়ে দিচ্ছি। মুঙ্গিয়াকামি ব্লক কি আপনার? আপনার পদ্মবিল পদ্মবিলে আমরা কিন্তু ৩১৫ জন মহিলাকে এই পিগ ফার্মিং এবং গোট ফার্মিং এর জন্য এনেছি। তুলাশিকরে আমরা ৫০৪ জনকে এনেছি। মুঙ্গিয়াকাবিতে ২৫২ জনকে এনেছি। এই টোটাল ১,০৭১ জন মহিলাকে কিন্তু আপনার জেলাতে আমরা এই রিভলভিং ফান্ড, লোন, পিগ ফার্মিং, গোট ফার্মিং এর জন্য আমরা দিয়েছি। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, আমি একটু মাননীয় কথা অনুসারে এটা বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের এই সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে মাংস, দুধ, বিভিন্ন কিছুর উৎপাদন আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা ওনার স্টেটমেন্ট অনুসারে। কিন্তু এটা দেখা গেছে যে এখন দুধ চাইলে দুধ পাওয়া যায় না। 40 টাকার দুধ এখন 60 টাকা 70 টাকায় বিক্রি হচ্ছে। আগে পাঠার মাংস 800 টাকায় পাওয়া যেত, এখন 1200 টাকার নিচে মাংস পাওয়া যায় না। একটা ডিমের দাম এখন যেটা ছিল 4 টাকা থেকে 5 টাকা, এখন এটা 8 টাকা। আচ্ছা, কি উনি এত সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে সরকারের এত টাকা খরচা করেছেন, তাহলে পরে আজকে এই ক্রাইসিস কেন আমাদের রাজ্যের ভেতরে? বলতে চাইছেন, প্রশ্নটা করেন। আমি এটাই বলছি, সেখানে উনি যে সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্য দিয়ে এত টাকা এত বিলি করছেন, এত গ্রুপগুলোর বিস্তৃতির কথা বলবেন, আমাদের রাজ্যের উৎপাদন তো পাচ্ছে না, আমাদের রাজ্যের মানুষ চাহিদা অনুসারে জিনিস পাচ্ছে না, চাহিদা অনুসারে জিনিসগুলো পাচ্ছে না। তাহলে পরে আর এই গ্রুপগুলোর এই ডেভেলপমেন্ট কি হচ্ছে না, কি করার জন্য বলছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু এটা রিলিভেন্ট না, এটা সম্পূর্ণ ইরিলেভেন্ট। আপনি গ্রুপ করেছেন, টাকা দিচ্ছেন, গ্রুপগুলো ডেভেলপমেন্টের কথা বলছেন, কিন্তু আমার রাজ্যের ভেতর ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি বলেছি উৎপাদন হচ্ছে না, এটা সম্পর্কিত না। ঠিক আছে, এই আপনি দীপঙ্কর বাবু, আপনি প্রশ্ন করেছেন দুধের, যে দুধ কেন পাওয়া যাচ্ছে না, তাই তো? আমি উত্তর দিয়েছি এই যে এসএসজি গ্রুপের কথা আমি বলেছি। আপনি বলেছেন এত এসএসজি গ্রুপ দিয়েছেন, এত কাজ করছেন। এসএসজি গ্রুপ কি অ্যাক্টিভিটিস? গোট পালন এন্ড পিগ পালন, শুকর পালন, ছাগল পালন, এখান থেকে দুধ আসে না। আমি তো ক্যাটেলের কথা বলিনি, আননেসারি কেন বলে। থ্যাংক ইউ। সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে প্রথমত আটকাতে পারে, আমি বলে দিলাম। ভীষণ ভয় না, গরু পালন আসে না এদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সেলফ হেল্প গ্রুপের বিরুদ্ধে বললে আটকাইতে পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সেলফ হেল্প জর্জ চক্রবর্তী জি, অনারেবল মেম্বার জর্জ চক্রবর্তী জি। Respected Speaker, sir, my question number star 11. Star 11. Question number. মাননীয় অধ্যক্ষ মহোদয়,
মাননীয় সদস্য শ্রীযুক্ত জওহর চক্রবর্তী মহোদয় ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 1, সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠনের দপ্তরের তরফ থেকে গত 3 বছরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে সংখ্যালঘু মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠন করা হয়নি। কোশ্চেন নাম্বার 2, কতগুলি এসএসজি গোষ্ঠীকে দপ্তরের তরফ থেকে গত 3 বছরের ব্যাংক ঋণ বা ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্ন উত্তর আসে না। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইছি যে আগামী দিনে এই বিষয়ে দপ্তরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। কোশ্চেনটা একবার ঠিক আছে মন্ত্রীজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অবশ্যই এই প্রশ্ন এবং আজকে পবিত্র বিধানসভাতে যেহেতু এসেছেন এবং মাননীয় সদস্য ওনার সাপ্লিমেন্টারি কোশ্চেনে অবশ্যই দপ্তরের পক্ষ থেকে আমরা আগামী দিনে আমরা অবশ্যই বিবেচনা করা হবে। আরেকটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাদের মাধ্যমে হাউজের সমস্ত সদস্যদের অবগতির জন্য আমি একটু সংক্ষিপ্ত দপ্তরের যে আমাদের তথ্য সেটা আমি তুলে ধরছি। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আলাদাভাবে সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গ্রুপ গঠন করার কোনো স্কিম না থাকলেও কর্পোরেশনের মাধ্যমে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে এবং ব্যক্তিগত স্তরের আবেদন ভিত্তিতে ঋণ দেওয়ার প্রক্রিয়া সেটা চালু রয়েছে। এবং আরেকটা বিষয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা 2025-এ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প সেটা আমরা নতুনভাবে সেটা চালু করেছিলেন এবং গত 2025 অর্থ বৎসরে সেটা চালু হয়েছে। প্রায় আমরা 1082 জন যারা অসহায় পরিবার তাদেরকে আমরা সুবিধাভোগীকে আমরা 10,000 টাকা করে পশুপালন, ডেয়ারি ফার্ম এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দেওয়া হয়েছে এবং বর্তমান অর্থ বৎসরের জন্য আমরা প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা 10,000 টাকা করে তাদেরকে অর্থ প্রদান করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রকল্প সেটা চালু রয়েছে। ধন্যবাদ। নমস্কার স্যার। পরবর্তী প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন তফজল হোসেন। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোশ্চেন নাম্বার 1 to 12। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য তফজল হোসেন ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 1, গত 3 বছরের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গত 3 বছরের কোন সংখ্যালঘু যুবক যুবতীকে স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়নি। 2 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে কতজন কর্মসংস্থান বা স্বনিযুক্ত সুযোগ পেয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের উত্তর আছে না। ধন্যবাদ। এখন সাপ্লিমেন্টারি স্যার, আমাদের সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার স্যার, যদিও না থাকে
এখানে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং। তারপর আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সংখ্যালঘু যুবকদের এই স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে সংখ্যালঘু যুবক যুবতীরা অনেক উপকৃত হবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে ট্রেনিং করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি। এখানে দেখলাম যে সংখ্যালঘু দপ্তর থেকে যে সংখ্যালঘু যুবদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যাপারে কোনো উদ্যোগ রাজ্য সরকারের বা সংখ্যালঘু দপ্তরে নেই, মন্ত্রী মহোদয় বলেছেন। আরে স্কিল ইন্ডিয়া আপনারা বলছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্কিলের জন্য যুবকদের করছেন, স্কিল বাড়াচ্ছেন, কিন্তু উদ্যোগ নেই। দপ্তরের মন্ত্রী বলছেন তো কি আমি জানতে মাননীয় স্পিকার স্যার, একটা বিষয় এই বিষয়ে আমি তুলতে চাই সাপ্লিমেন্টারি। আমি এর আগে বিধানসভাতেও কোয়েশ্চেন করেছিলাম। সংখ্যালঘু কল্যাণ দপ্তর যারা মুসলিম ছেলে মেয়েরা বাইরে পড়ে ফলস শত শত ফলস স্টুডেন্টের নামে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, মিনিস্টার কাছে চিঠিও লিখেছি, উনি পেয়েছে, রিপ্লাই দিয়েছে, কোনো অ্যাকশন নেই। আমার কাছে তথ্য আছে, মাননীয় স্পিকার সাহেব আপনি বললে আমি তথ্য দেব। শত শত স্টুডেন্ট ফলস। ঠিক আছে দিয়ে দেবেন, মিনিস্টার সাহেবের অ্যাকশন নেবেন। মিনিস্টার সাহেব কিছু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর সেটা ভারত সরকারের এক সময়ে সেটা MSDP স্কিমের মাধ্যমে সেটা পরিচালনা করা হতো। MSDP সেটা ফুল ফর্মটা হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আজকে 2018 সালে সেই MSDPটাকে কনভার্ট করে PM জনমন সেই স্কিম করা হয়েছে। PMJBK প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম। আজকে এই স্কিলের যেহেতু আমাদের মাননীয় সদস্য তফাজ্জল হোসেন উনি এনেছে, আজকে আরেকটু আমি সকলের অবগত জন্য আমি হাউজের সকলের কাছে সেটা উল্লেখ করছি। গত এই PM বিকাশ সেটা আমাদের স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সেটা যুক্ত হয়ে কাজ করছে এবং তার ক্ষেত্রে ভারত সরকারের একটা প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে সেটা একটা নতুন নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। বর্তমানে PMJBK কাঠামো সেটা PM বিকাশ সেই কাজ করার জন্য 2025 সালে সেটা শুরু হয়েছিলেন এবং ত্রিপুরা রাজ্য প্রায় 5টি প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি এর মাধ্যমে ভোক্তাদের লক্ষ্যমাত্রা বরাদ্দ করার জন্য ভারত সরকারের সেটা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে রয়েছেন আমাদের 5টি এজেন্সির মধ্যে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট মণিপুর ত্রিপুরা, সেকেন্ড হচ্ছে নর্থ ইস্ট ক্যান এবং ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল NECBDC, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং আরেকটা হচ্ছে নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মধ্যে বর্তমানে আমরা আমাদের এই 5টি সংস্থার জন্য প্রায় ভারত সরকার প্রত্যেকটা সংস্থাকে অর্থ স্যাংশন দিয়েছে। তার মধ্যে আমাদের দপ্তরের এখনো অবধি আমাদের রাজ্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সেটা সঠিকভাবে আমাদের কাছে তথ্য আসেনি। তার মধ্যে আমাদের ভারত এই কোশ্চেন যেহেতু বিধানসভাতে এসেছেন তার জন্য গতকালকে আমরা আমাদের ভারত সরকারের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পেরেছি নন ট্রেডিশনাল স্কিলিং ট্রেনিং, ট্রেডিশনাল স্কিলিং এবং
উমেন লিডারশিপ, শর্ট করেন প্রশ্ন। আমি সংক্ষিপ্ত বলছি, হ্যাঁ। উমেন লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এর উপাদানে অধীনে মোট প্রায় 3100 উপভোক্তাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই 5টি সংস্থার জন্য আমাদের রাজ্যে। তার মধ্যে টিএসআইসি কে, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে প্রায় গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন হাউসকিপিং তার জন্য 300 জন, গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন ফুড এবং বেভারেজ সার্ভিসের জন্য 300 জন, মাল্টি স্কিল টেকনিশিয়ান ফুড প্রসেসিং এর জন্য 300 জন, ক্রাফট বেকারের জন্য 300 জন, ব্যাম্বু ওয়ার্ক আর্টিসিয়ানের জন্য 300 জন, প্রায় 1800 জন টিএসআইসি এর মাধ্যমে স্কিল করার জন্য ভারত সরকারের পিএম বিকাশের মাধ্যমে অর্থ স্যাংশন দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখি আমাদের এই তথ্য অনুযায়ী প্রায় 3100 জন বর্তমানে আমাদের পিএম বিকাশের মাধ্যমে স্কিল ট্রেনিং করা হবে। যারা যুবক যুবতী যারা বেকার রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা আমরা সবাই জানি যে আজকে আমাদের মাননীয় সদস্য নয়ন সরকার উনি বলার চেষ্টা করেছে নাকি দপ্তরের মাধ্যমে যে স্কিলের জন্য রাজ্যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী রয়েছেন তাদের স্কিল প্রদান করার জন্য দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে উনি মন্তব্য করার চেষ্টা করেছেন। আজকে এই দপ্তর আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন সবচাইতে বেশি যে স্কিল সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তার জন্য আজকে আমাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে স্কিলের একটা বড় একটা ভূমিকা রয়েছে। তার জন্য আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তর আমরা আজকে ভারত সরকারের সহযোগিতায় আমরা ভারত সরকারের যে সিদ্ধান্ত সেটাকে সম্মান দিয়ে, যেহেতু আমাদের সেন্ট্রালের স্কিম ইমপ্লিমেন্টিং করার জন্য বিভিন্ন রুলস রয়েছে, সেই রুলসটাকে তো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা ভঙ্গ করা সম্ভব না। তার জন্য সেন্ট্রালের যে গাইডলাইন সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমাদের টিএসআইসি তরফ থেকে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটা বিষয়, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মাধ্যমে যতগুলি ট্রেনিং করা হবে তার জন্য দপ্তরের কাছে থেকে বেনিফিশিয়ারি লিস্ট চাইছে। এবং যারা এই 5টি সংস্থা অন্যান্য সংস্থাও আজকে দপ্তরের পক্ষ থেকে বেনিফিশিয়ারি লিস্ট তারা চাইছে। আজকে বেনিফিশিয়ারি লিস্ট আমরা দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা প্রদান করব। তা আমরা আশা রাখছি যে আমাদের 3100 জন যে আমাদের রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যুবক যুবতী রয়েছেন তারা অবশ্যই এই স্কিলের মাধ্যমে আগামী দিনে আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে, সেটা বিশ্বাস। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় মাননীয় সদস্য বিরজিৎ সিংহ মহোদয় উনি একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আমাদের সেন্ট্রাল যে ন্যাশনাল স্কলারশিপ পলিসির ম্যাটার নিয়ে, যেহেতু উনি ওনার ডিও লেটারের মাধ্যমে আমার কাছেও চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আমি রেসপন্স করে ওনাকে আমি রেসপন্স করেছিলাম। আজকে সেন্ট্রালের যে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পলিসি সেটাকে আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, ন্যাশনাল স্কলারশিপের যে গাইডলাইন রয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি ফেক ডকুমেন্ট সাবমিট করে যদি গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকে তার এগেইনস্টে অ্যাকশন নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট। সেটা আমাদের সহযোগিতা থাকবে। সেন্ট্রাল যদি আমাদের স্টেট মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি কোঅপারেশন চেয়ে থাকে আমরা অবশ্যই সেই কোঅপারেশন আমরা 100% করব। এবং আরেকটা বিষয় আপনার অবগতের জন্য আমি বলছি, সেটা আমরা সেন্ট্রাল লেভেলে আমাদের কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সেও আমরা ডিসকাশন হয়েছি যে সেই ম্যাটারটা সেন্ট্রালের যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে বেনিফিট নিচ্ছে তাদের এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে এবং সেটা এফআইআরও হচ্ছে কয়েকটি। এবং যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে যারা বেনিফিট নিয়েছেন কিছু অংশ তারা আবার রিটার্নও করে দিয়েছে দপ্তরের কাছে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি এক মিনিট রিকোয়েস্ট করি। ব্যাপারটা হচ্ছে কি, ত্রিপুরাতে কম্পিউটারের মাধ্যমে ক্লাস 6 ফেল 7 ফেল এরাকে 12 পাস করিয়ে এখানে পাঠানো হয় বিভিন্ন কলেজে। এরপরে আপনার ওনার অফিস থেকে, কারণ এমনি আরটিআই করে পাওয়া যায় না কয়টা স্টুডেন্ট বাইরে গেছে, কয়টা স্টুডেন্ট পাচ্ছে কি বলে স্কলারশিপ। এরপরে যখন বোর্ড থেকে আমরা এনে বোর্ডে যে টাঙানো হয়েছে এটা দিয়ে আমরা বেশ কয়েকটা কলেজে
আরটিআই করা হয়েছে। কলেজ থেকে রিপ্লাই দিয়েছে যে 30টা নাম, যেমন একটা কলেজে 30টা নাম পাঠিয়েছে ওদের থেকে। আপনি লিখে দিয়ে দিন আবার। ওই কলেজে বলেছে 10টা নাম শুধু আমরা 10টাই ছাত্র আছে, 20টা আমাদের এখানে ভর্তি আচ্ছা, হয়নি। তথ্যটা লিখে দিয়ে দিন মন্ত্রী মহোদয়, এটা দেখবেন। স্কলার এটা তো কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, হ্যাঁ, আইনের ব্যবস্থা নেওয়া অবশ্যই, হ্যাঁ। দরকার। মন্ত্রী মহোদয় এটা দেখবেন অবশ্যই। যদি না করেন স্পিকার স্যার, আরে আমরা তো আদালতে ভারত করতে চাই, ভ্রষ্টমুক্ত ভারত করতে চাই, হবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এখন এই সময়টা একটু বাড়িয়ে নিচ্ছে, কারণ আজকে 3 জন মহিলা এখানে অনারেবল এমএলএ ওরা দিয়েছে, অথচ তাদেরকে একটা আপনারা সবাই সম্মতি করলে পর বা আমি একজনকে সুযোগ দিতে চাই, যদি সময়টা তো পার হয়ে গেছে তবু সময়টা চেয়ে নিচ্ছি। তো শ্রীমতী অন্তরা সরকার দেব 5 মিনিটের জন্য আপনি 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে বলছি, কোশ্চেনগুলি বেশিরভাগই ট্রেজারি বেঞ্চের, আপনি অ্যালাউ করলে তারাই বেনিফিট পাবে। নো নিড, প্লিজ। ঠিক আছে, কারণ নতুবা একটা এটা অপোজিশনকে স্কোপ দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তালিকাবিহীন তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। না, যেহেতু সংসদীয় মন্ত্রী উনি বলছেন, এটা যেহেতু ট্রেজারি বেঞ্চেরই উঠে উনি বললেন, তো সবাই মেনে নেবে, কেউ তো আর বলছে না। ঠিক আছে, ধন্যবাদ, অভিনন্দন, সুযোগ। স্যার, আমি এটা যাওয়ার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস বলতে চাইছি। গতকাল শেষ লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ডিজিপির যে অত্যন্ত মর্মন্তুদ যে তার মৃত্যু এ সম্পর্কে সমোটো তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তো রুলস তো স্যার আমরা আশা করছিলাম 361, হ্যাঁ ঠিক আছে, রুলস 367 স্টেটমেন্ট দিলে পর এটার উপর তো আর কোনো বলা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ছাড়া অন্য কিছু থাকলে উঠান। না ঠিক, এটাকে বাদ দিয়ে, সেটাই বলছি। না না, এটাকে বাদ দিয়ে, না না, এই ইস্যুটাকে বাদ দিয়ে। বিষয়টা শুনুন। না না, বিষয়টা তো এত একজন ভারতবর্ষের ইতিহাসে ইউনিফর্মে পুলিশের সর্বোচ্চ একজন আধিকারিক। না না, ঠিক আছে, আপনি কথাটা শুনুন না, আমাকে না না, রুলস থাকে, না না, রুলস থাকে, আমি রুলসের বাইরে আপনি যাবেন না। আমি তো বলছি না, আমি বলছি এটা আলোচনায় আর হয় না। এটা ঠিক আছে, বাদ দিন এটা আলোচনা। ঠিক আছে, আমি বলছি তিনি যে স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্টটা সেখানে যেটা বললেন, তার স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্টের সাথে statement made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time the statement is made. এবং আমি স্টেটমেন্টে যাচ্ছি না, আমি স্টেটমেন্টে যাচ্ছি না, এখানে স্টেটমেন্টে যাচ্ছি না, নিয়ে আমি সেই জায়গায় বলছি। ঠিক আছে, স্টেটমেন্ট বাদ দিন, উনি দিয়েছেন, স্টেটমেন্ট বাদ দিন। এরকম একজন উনি দিয়েছেন যার অফিসে অভিনন্দন, যার অফিসে এটা হয়েছে, সেই এটা যদি সরকার যদি এত আন্তরিক হয়, সরকার যদি এত আন্তরিক হয়, একটি তাহলে অভিনন্দন কেন একজন সিটি হাইকোর্ট জাজকে এত বড় করা হবে? পাঠ করছি। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক। যেটা হবে না, যেটা করা যাবে না, এটা আপনারা করছেন কেন? যেটা করা যাবে না এটা করছেন কেন? নাই নাই, এটা হবে না, হবে না। কৃতি কন্যা অস্মিতা দের কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করার পরিপ্রেক্ষিতে অভিনন্দন সূচক প্রস্তাব, এটা হবে না। 361 এটা করা যাবে না। একবার আর রুলসটাকে আপনি মানছেন না, রুলসটা মানেন। সম্মানীয় সদস্যবৃন্দ, অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে ত্রিপুরা বিধানসভার তরফ থেকে জানাচ্ছি, গত 31শে জুলাই 2026 ইংরেজি তারিখে
ত্রিপুরা রাজ্যের কৃতি কন্যা কুমারী অস্মিতা দে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে মহিলাদের জুডো প্রতিযোগিতায় 48 কেজি ওজন বিভাগের ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে পরাজিত করে দেশের ক্রীড়া ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করেছেন। আমাদের রাজ্যের এই কৃতি কন্যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে জুডোতে ভারতের হয়ে এই প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। তার এই অসাধারণ সাফল্য শুধুমাত্র ত্রিপুরারই নয়, সমগ্র ভারতের জন্য গৌরবের বিষয়। অস্মিতার এই সাফল্যে সমগ্র ভারতবাসী গর্বিত। দক্ষিণ জেলার বিলোনিয়াম প্রত্যন্ত সোনাইশ্বরী গ্রামের দে এবং কনিষ্ঠ কন্যা অস্মিতা মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিবে বলছেন। আরে ভাই, আরে মানলে কিন্তু না মানলে এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবে। উনি কিছু বলতে চায়, ওদের যেতে বলুন না। উনি কিছু বলবে তো। আরে ভাই, এটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, ঠিক আছে? আরে জান না, এর বিষয়ে মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দেবেন, আমি জীবনেও আপনার এর বিষয়ে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। আপনার বসুন। আমি বলেছে মাননীয় মন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আপনার বসুন। এই জিতেন বাবু, আমি একটা স্টেটমেন্ট দেবো, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন। নিয়মের নেই নেই নেই, দরকার নেই। আপনি বসুন, আপনি বসুন না, ভুল হয়ে গেছে। আপনি বসেন বসেন বসেন। মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, এরপরে এই ওয়াইলের দরকার নেই, আপনি বসুন। মুখ্যমন্ত্রী স্বয়ং সম্পূর্ণ, আপনি বসুন। হেল্প করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বসুন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে বিষয় বলেছেন, প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এই বিষয়ে উনি কিছু বলতে চান। আচ্ছা, ঠিক আছে, তারা বসে যাওয়া উচিত। কেন এসব করছেন? ঠিক আছে, বলেছে তো, বলেছে, বলবে মানে মুখ্যমন্ত্রীজি। Sir, I just want to draw the attention of the Honorable Chief Minister. We all are human beings. We always are subject to make mistakes. কালকে যে বক্তব্য ফাইল স্টেটমেন্ট আপনার দেওয়ার অধিকার হচ্ছে, আপনি দিয়েছেন। জাস্ট একটা লাইন আমার মনে হয় এটা এক্সপান্স করা উচিত, যেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সুসাইডিক্যাল হ্যাঙ্গিং যে শব্দটা, it should be expunged from the proceedings, otherwise it's going to, you are not supposed to know the postmortem report ki ache, the you and us, we are not supposed to know of the public. It will be only amongst whom the IO, the judge, the magistrate and the prosecutor. So এই জায়গাটা আপনি ডিলিট করার আপনি অবশ্যই এক্সপান্ড করবেন প্রসিডিংস থেকে। You have made a mistake. মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, বসেন। ঠিক আছে, শেষ করি। দেবেন বললাম স্টেটমেন্ট, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেবেন, আমি বলার পর তো শোনার পর তো দেবেন। না, ঠিক আছে, এটার উপর বিষয় রাখা। উনি মুখ্যমন্ত্রীর জেনারেসিটির জন্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি বলেছেন ইয়েতে। আমার বক্তব্য হলো, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অত্যন্ত মর্মন্তুদ, দুঃখজনক